যেদিন সায়রা খালার সঙ্গে কথা হলো বাদলের কাজের ব্যাপারে, তারপর দিন খালুর সঙ্গে বাদল যথারীতি কাজে চলে গেল। কাজে গিয়ে বাদল প্রথম অনেক কষ্ট অনুভব করত, কারণ সে জীবনে কোনো দিন কাজ করেনি। খালু সেই বিষয়টা বুঝতে পেরেছিল আর দেখেছে কোনো দিন সে কঠিন কোনো কাজ নিজের হাতে করেনি। খালু অত্যন্ত ভালো মানুষ, সেই কারণে বাদলকে দিয়ে ভারী কাজগুলো নিজে করে সহজ কাজগুলো বাদলকে দিয়ে করাতো। এভাবে কাজ করতে করতে বাদল 1 বছর পার করে দিল। এর মধ্যে সে সংসারের সব বিষয়গুলো গুছিয়ে নিতে পেরেছিল। সংসারের মোটামুটিভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে মোটামুটি আয় করতে থাকে, রোজগার করতে থাকে। 2 মুঠো ভাত ছোট দুটো ভাই বোনের মুখে তুলে দেওয়ার সামর্থ্য খুঁজে পায়। এদিকে তার ফুপুও মাঝে মধ্যে এসে খোঁজখবর নিতে থাকে। তারপর সায়রা খালা তো আছেই, তার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে তার পরিবারে যোগান দিতে থাকে। বাদলের কোনো অভাব মোটামুটি না থাকে না, কেটে যায় অভাব। সবই তার চেষ্টা, এবং বাদলের স্বভাব ভালো, ব্যবহার ভালোর জন্য যেখানেই যায় তারা সবাই অনেক স্নেহ করে, আদর করে, যত্ন করে। বাদলের মোটামুটি পর্যায়টা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। বাদলের পরিবারে শুধুমাত্র কুদৃষ্টি ছিল তার ছোট কাকা এবং কাকির। কাকার তেমন কুদৃষ্টি ছিল না, কাকাও অনেক ভালোবাসত, কিন্তু তার বউয়ের যন্ত্রণায়, অর্থাৎ কাকির যন্ত্রণায় উনি কিছু সহযোগিতা মন থেকে চাইলেও বাস্তবে করতে পারতেন না। তবুও বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করতেন। বাদল এইভাবে আস্তে আস্তে যখন সংসারের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে, তখন একদিন হুট করে তার ফুফু বাড়িতে চলে আসে। আবার সেটা 1 বছর পেরিয়ে গেছে। 1 বছর পরে ফুফু তার নিজের বাবার বাড়ির সম্পত্তি 5 বিঘা জমি ভাগ পেয়েছিল। সেই জমি থেকে সিদ্ধান্ত নেয় 1 বিঘা জমি বন্যার নামে লিখে দিবে, আর 4 বিঘা জমি থেকে 2 বিঘা জমি সে বিক্রি করবে অন্য জায়গায়, আর 2 বিঘা জমি সে বাদলকে আপাতত সে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত নিজে চাষবাস করে খাবার জন্য, তার রোজগারের জন্য, তার পেটের ভাতের জন্য সে বন্দোবস্ত করে দিয়ে যায়। তখন বাদল পরিশ্রম করতে শিখে গেছে অলরেডি। আস্তে আস্তে সে পরিবারের শক্ত হাতে হাল ধরতে শুরু করে। 1 বছর পার হয়ে যায় অবস্থায় যখন ফুফু এসে তাকে 1 বিঘা জমি দিয়ে যায়, মোট 3 বিঘা জমি তাকে দিয়ে গেল। এই 3 বিঘা জমি সে তখন থেকে হাল চাষ করতে শুরু করে দিল। এদিকে বাদলের যে বাবা 1 বছর পর, 1 বছর 3 মাস পার পর যখন সে কিভাবে কোথায় ছিল এটা কেউ জানে না, যখন সে জানতে পারে তখন এসে উপস্থিত হয় একদিন তার বাড়িতে। ভালোর বিপরীতে মন্দ, আলোর বিপরীতে অন্ধকার, আলো ছায়ার খেলা এই পৃথিবীটাই। সব জায়গায় ভালো মন্দ আছে, আর এই বিষয়টা আপনারা শুরু থেকে জেনে এসেছেন
বাদলের বাবা হচ্ছে এই গল্পের একজন ভিলেন। এটা কাহিনী শুনেই বোঝা যায় একটা মানুষ তার সন্তানের প্রতি কতটা উদাসীন হলে সে এরকম আচরণ করতে পারে। 1 বছর পর যখন সে উপস্থিত হলো বাড়িতে এসে, তার নামে তো কোনো জায়গা জমি যতটুকু ছিল বিক্রি করা শেষ, তো শুধু থাকার মধ্যে তার নিজের নামে ওই ঘর উঠাবার জন্য যতটুকু জায়গা বাদলরা থাকে যে ঘরটিতে, ওখানেই 2 কাঠা জায়গা অবশিষ্ট ছিল। সেই 2 কাঠা জায়গার উপরেই তার লোভটা পড়ে যায়। কোথায় থেকে কিভাবে কখন এসেছে এটা আমরাও কেউ জানি না। হঠাৎ করে একদিন এসে যখন উপস্থিত হলো, এসেই বলছে, আমার এই জায়গাটুকু ছেড়ে দাও। বাদলকে বলেছে। বাদল আকাশ থেকে পড়ল, এটুকু ছেড়ে দিলে আমরা যাব কোথায়, কোথায় থাকবো? তখন বাবা বলল, সেটা তো আমার জানার কথা নয়। আমার নিজের নামের জায়গা, আমার পৈতৃক সম্পত্তি, এটা আমার, এটা আমি বিক্রি করব। আমার এটা ন্যায্য অধিকার, আমি বিক্রি করব। আমি যা ইচ্ছে তাই করব, যাকে খুশি তাকে দেব, না হলে আমি থাকব বা আমি আমার নিজের আওতায় রাখব। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা কোথায় থাকবে, কি করবে, সেটা তোমাদের ব্যাপার। যাই হোক, এই কথা শোনার পর এদিকে আরেকটু কথা বলে নিই। যখন বাদলের বাবা এই কথাগুলো বলল, তখন তো বাদল আকাশ থেকে পড়ে গেল। এই কথা শোনার পর ওদের সকলের ভিতরেই, মানে এই কথাটা যখন রাতে বলেছিল, পরদিন সকালবেলা এই কথাটা গ্রাম শুদ্ধ ছড়াছড়ি হয়ে যায়। ছড়াছড়ি হয়ে যাওয়ার পর তারা এলাকার লোকজন, তাদের চাচা, তার ফুবু, তারা সবাই এসে উপস্থিত হয় ওখানে। তারা বলাবলি শুরু করে যে এবার বাদলের বাবাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, নইলে লোকটা অতিরিক্ত বার বেড়েছে। তার 20 বিঘা জমি সে এর মধ্যে অল্প সময়ের মধ্যেই বিক্রি করে চলে গেছে। 3টে সন্তানকে ফেলে রেখে চলে গেছে। বউয়ের খোঁজ খবর নেয়নি, বউ অসুখে ভুগে মারা গেছে, তার চিকিৎসা করেনি। তার ব্যবহার আচার এরকম। তার সন্তান 3জন কোথায় থাকবে সেদিকে সে তাকাবার সময় তার নেই, ইচ্ছা তার নাই, জানার আগ্রহ তার নাই। সে এসেছে 2 কাঠা জমি বিক্রি করে দেওয়ার জন্য। এটা মেনে নেওয়া যায় না। এই কথা শুনে এলাকাবাসী, তার চাচারা এবং তার ফুপুরা পরদিন সকালে এসেই উপস্থিত। এখন সে কি করবে কিছু বুঝতে পারছে না। বাদলের বাবাকে ধরে সামনে দাঁড় করিয়ে সবাই মিলে বসে এ বিষয়ে কথা বলছিল। তখনও অনেকগুলো লোক ছিল। অনেক লোকেদের সামনে সে বারবারই একটাই কথা বলছিল যে এটা আমার, এই জায়গাটা আমারই, এটা আমাকেই দিতে হবে। আমার জায়গা আমি কোথায় বিক্রি করব, কি করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই কথাটা শোনার পর ওখানকে যারা ছিল তারা সবাই মানে খুব খেপে যায়। খেপে যাওয়ার পর তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো সবাই সিদ্ধান্ত নেয়, হয় তাকে একটা কঠিন সাজা দেওয়া হবে, আর নয়তো তাকে একেবারেই গ্রাম ছাড়া করা হবে। এই পরিস্থিতিটা যখন সে বুঝতে পারে, তখন একটু নমনীয়তা স্বীকার করে নেয়। আর বিশেষ করে বাদল একটা ভূমিকা নেয় যে হাজার হলেও আমার বাবা, তাকে এতটা হেনস্থা করার দরকার নেই। তো যাই হোক, আমার এই জায়গাটুকু তার যদি পৈতৃক সম্পত্তি হয়, তাহলে তারও তো অধিকার আছে, তার প্রতি আমাদেরও অধিকার আছে যে আমিও তো তারই সন্তান, আমরা কোথায় থাকবো সেই চিন্তাটাও তারই করা দরকার। তো সেই যখন বুঝতে পারছে না বিষয়টা, তো আপনারা বেশি হাঙ্গামা বা বেশি ঝামেলা, বেশি না কোনো অসামাজিক কোনো কিছু না করে তাকে বাড়ি থেকে যেখানে যেভাবে এসেছে এখনও সম্মান তার বজায় আছে, সেই সম্মান থাকতে তাকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করুন।
সেও গিয়ে তার বাবাকে বোঝায় যে তোমার এখানে থাকার দরকার নেই, ওর পরিস্থিতি এখন আগের মতো নয়, এখনও যথেষ্ট স্বাভাবিক পরিস্থিতি আছে, তো পারলে এখান থেকে সসম্মানে বিদায় হয়ে যাও, আর কোনো দিন এইখানে এই অধিকার নিয়ে বাড়িতে এসো না, তাহলে তোমার কপালে দুঃখ আছে। বাদলের বাবা অনেকক্ষণ ভেবেচিন্তে বুঝতে পারে যে গ্রামের সবগুলা লোক বাদলের পক্ষেই কথা বলছে, তার পক্ষে কেউ কথা বলছে না। যখন সে বিষয়টা বুঝতে পারে তখন সে মাথা নত করে ধীর পায়ে ওখান থেকে সরে যায়। এদিকে পরবর্তী সময়ে বাদলের বাবা যখন চলে যায় তখন আর পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। বাদলের ধৈর্য দেখে সবাই প্রশংসা করতে থাকে যে যেখানে আমরা সবাই মিলে এমন একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করছি, সেখানে বাদল কত স্বাভাবিকভাবে কত সহজভাবে জিনিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আসলেই বুদ্ধিমান লোকেরা কথা কম বলে, কিন্তু যে কথা বলে অল্প কথার মধ্যেই তাদের অনেক রহস্য লুকিয়ে থাকে। তো যাই হোক, আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। বাদলের পরবর্তী গল্প নিয়ে আমি আসবো আপনাদের সামনে, সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্য আমি গল্প নিয়ে এসেছি, গল্পটি কেমন লাগলো সেই ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবার জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।